স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আন্ডারকাট চুলগুলো অযত্নে লম্বা হয়ে ঘাড় ছুঁয়েছে এখন, মুখ ভর্তি খড়খড়ে দাড়ি, গৌরবর্ণের সৌম্য চেহারা সবটুকু আকর্ষণ ধরে রেখে মাফিয়া বসের তীক্ষ্ণ চোয়াল চেপে বসেছে তারা। দুপাশে তার সশস্ত্র গার্ড, হাতের মুঠোয় রিভলভার আবদ্ধ করে একটু দূরেই থমথমে মুখে দাঁড়িয়ে আছে তুষার। স্যুট পরিহিত কিছু কালো পোশাকধারী দৃশ্যমান বলয়ের মতো ঘিরে রেখেছে ঈশানীকে। চারিদিকে এত মানুষ, অথচ দুজোড়া তৃষ্ণার্থ চোখ তাদের নিজস্ব অধিকার বোধ নিয়েই একজন আরেকজনের মাঝে ডুবে আছে নিঃশব্দে। এতগুলো দিন বাদে আজ আবারও তাদের হৃদগহীনে ঝংকার তুলছে সুরের তরঙ্গ। কেউ একজন তার কণ্ঠে সবটুকু ব্যাকুলতা ঢেলে মেঘমেদুর সুরে গেয়ে চলেছে। কতদিন ভেবেছি শুধু দেখব যে তোমায়, অন্তহীন তুমি ছিলে আমার কল্পনায়, সেই ছবি উঠল ভেসে চোখেরই যাওয়ায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। ছলছলে ব্যথাতুর দৃষ্টি মাফিয়া বসের কৃষ্ণ গহ্বরে তলিয়ে গিয়ে কোথাও এক ফোঁটা অনুভূতির লেশমাত্র খুঁজে পেল না ঈশানী। আগ্নেয়গিরির দাবানলের মতোই প্রতিহিংসার অনলে দাও দাও করছে তার পাংশুটে আঁখি। অগত্যা শতবিদ ফিরল ঈশানীর। হতবুদ্ধি হয়ে দণ্ডায়মান রমণী অবশেষে ঠোঁট কাঁপিয়ে জড়ানো গলায় ডেকে উঠল মাফিয়া বসটাকে। অরণ্য, এরিস, গ্যাংস্টার এরিস। পাথর কঠিন স্বরে ভেসে এলো নীরব হুঙ্কার। এক বাক্যেই তার নমনীয়তাটাকে রুখে দিল মাফিয়া বস। বুকের ভেতর কোথাও একটা চির ধরল, যেন দহন অনুভব হচ্ছে সেথায়। ভয় আর জড়তার মিশেলে বাক্য হারায় ঈশানী। এরিসের এহেন সশস্ত্র আগমনে মস্তিষ্কে ভয়ঙ্কর কোনো ঝড়ের ইঙ্গিত দিচ্ছে তাকে। ক্ষণকালে সেই ভাবনাকে এক নিমেষে পায়ে মারালো মাফিয়া বস। শক্ত ধাবায় ঈশানীর হাতটা কবজাবন্দি করে পৌঁছালো নৃশংসতার চূড়ায়। আশেপাশের গাছগুলোর দিকে দৃষ্টিপাত করে কঠোর স্বরে আদেশ করল, বাড়িটাকে জ্বালিয়ে দাও এক্ষুনি। এরিসের বজ্র কঠিন বাক্য কর্ণগোচর হতে বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় চমকে উঠল ঈশানী। বিস্ফোরিত নয়নে এরিসের পানে চেয়ে ধরফর করে উঠল সে। কি বলছো তুমি এসব? এরিস ভ্রুক্ষেপ করল না সে বাক্য, উল্টো হাতের বাঁধন দৃঢ় করে দাঁতে দাঁত পিষে গার্ডদের হুকুম করলো আবারও। ডু ইট ফাস্ট। এরিসের কথা মতো লাইটার আর পেট্রোল হাতে বাড়ির দিকে এগিয়ে গেল দুজন গার্ড। তা দেখে গলা ছিঁড়ে চেঁচিয়ে উঠল ঈশানী। না, কান্নায় ভেঙে পড়ে আকুতি ভরা কণ্ঠে ফের বলতে আরম্ভ করলো, আমার বাচ্চা এরিস, আমার বাচ্চা, আমার বাচ্চা ভেতরে হও। এত বড় অশিষ্ট করো না, আমায় যেতে দাও। চিৎকার তোরে কণ্ঠ বুঝে আসে তার। এরিসের হাত থেকে মুক্ত পাওয়ার জন্য দিক বিদিক ছটফট করতে থাকে পাগলের মতো। ওদিকে ঈশানীর মুখ থেকে বাচ্চা শব্দটা উচ্চারিত হলেই গৌর চেহারায় রক্ত জমাট বাঁধল এরিসের। তপ্তর আগে ফেটে পড়ল তার দিশাহীন মস্তিষ্ক, বুকের ভেতর আছড়ে পড়ল জলোচ্ছ্বাসের বন্য ঢেউ। গোলকের মতো মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে তার, সাকুরার গর্ভে মাহিনীর বাচ্চা থাকতে পারে না, কিছুতেই না। সঙ্গে সঙ্গে চোখ তুলে আরেক পাশের গার্ডদের দিকে দৃষ্টিপাত করলো মাফিয়া বস। তপ্ত স্বরে আদেশ করলো, বাচ্চাটাকে নিয়ে এসো। এরিসের এহেন সিদ্ধান্তে জোরে জোরে শ্বাস ফেলল ঈশানী। সে চায় না এরিসের অশুভ ছায়া কোনোদিন তার নিষ্পাপ বাচ্চাটার ওপর পড়ুক, কিন্তু ভাগ্য আজ তার পক্ষে নেই। অতঃপর সত্যি সত্যি নিয়ে আসা হলো ঈশানীর বুকের মানিক, দুনিয়ার সবটুকু আদর নিয়ে ঘুমিয়ে থাকা ছোট ইয়াসকে। ঈশানী এগিয়ে গিয়ে ছেলেকে নিতে চাইলে আবারও কবজিতে জোরালো এক টান অনুভূত হলো তার। সে চকিতে পিছনে তাকায়। ক্রোধের তাড়নায় টকবক করতে থাকা এরিসের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে কাতর গলায় বলে, ওকে ছেড়ে দাও এরিস, ও কিছু করেনি, ওর কোনো দোষ নেই। ঈশানীর হৃদয় ভাঙা বিলাপে কর্ণপাত করল না এরিস। অনুভূতিহীন নির্মম তেজস্বী কণ্ঠে ধ্বনিত হলো, বাচ্চাটাকে জ্যান্ত মাটি চাপা দিয়ে দাও তুষার। নিমিষেই শ্রবণেন্দ্রিয় বুধ হয়ে এলো ঈশানীর।
ঝটিকা প্রবাহের প্রবল জলোচ্ছ্বাসের মতো থরথর করে কেঁপে উঠল তার পায়ের তলার মাটি। মুখ থেকে রক্ত সরে যেতে উঠে দাঁড়ালো সে এক ঝটকায়। এরিসের শূন্য চোখের দিকে অবিশ্বাস্য দৃষ্টিপাত করে বলে উঠল, কি বলে তুমি? মাহিনের সন্তানকে আমি বাঁচিয়ে রাখবো, সেটা ভাবলে কি করে? এরিস ভুল বুঝছে। ব্যাপারটা বোধগম্য হতেই এক প্রকার বিষাদের ঝড় উঠল ঈশানীর মাঝে। এত বড় একটা সত্য লুকানোর দায়ে এরিস কি তাকে মেরে ফেলবে? মেরে ফেললে ফেলুক, তবু সন্তানের সুরক্ষায় তৎপর রমণী। হৃদয়ে জুড়ে বেগবান হয়ে উঠেছে নৈরাশ্য। বুকের রক্ত তোলপাড় করা অস্থিরতায় হাউমাউ করে কেঁদে ওঠে ঈশানী। তার বাচ্চাকে চাপা দেওয়ার জন্য যখন সত্যি সত্যি ধাতব বেলচা নিয়ে মাটিতে খোঁড়া হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে কান্নায় ভেঙে পড়ে, বাধ্য হয়ে মুখ খুলতে। সবাইকে থামিয়ে দিয়ে চিৎকার করে বলে ওঠে, তোমার রক্ত, ওকে মেরো না এরিস। বিশ্বাস করো, তোমার রক্ত, তোমার অংশে ওর জন্ম। কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে বসতে গিয়েও বাধাপ্রাপ্ত হলো ঈশানী। ভাঙ্গুর পা দুটো জমি ছোঁয়ার আগেই জোরালো টানে ওকে আবারও দাঁড় করালো এরিস। দৃষ্টিতে তার আগুনের লেলিহান। তেমন করেই ঈশানীর চোখে নজর আবদ্ধ করে দাঁতে দাঁত পিষল সে। শীতল রাশভারী গলায় বলল, যা বলছো ভেবে বলছো তো? তৎক্ষণাৎ জোরে জোরে মাথা ঝাঁকালো ঈশানী। ঠোঁট ভেঙে পুফিয়ে উঠল, থেমে থেমে আওড়ালো, ওকে কিছু করো রে এরিস, যা শাস্তি আমায় দাও। ওর বয়স? একই সুরে প্রশ্ন ছুড়ল মাফিয়া বস। 4 মাস। এরিসের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে ঈশানী মিথ্যে বলছে না এবং এই বিষয়ে শতভাগ নিশ্চিত সে। তাই পেছনে ঘুরে তুষারকে হুকুম করল, বাচ্চাটাকে গাড়িতে তোলো। মাফিয়া বসের উদ্দেশ্য অনুমান করতে না পেরে ফের আরেক দফা হোঁচট খেল রমণী। শঙ্কায় তড়িৎ খেলে গেল তার অন্তরে। তবে এবার আকুতি নয়, ছেলের অনিশ্চয়তায় রণমূর্তি ধারণ করলো তার পাণ্ডব ফ্যাকাশে মুখ। শরীরে সর্বশক্তি ব্যয় করে এরিস ইউবানকে ধাক্কা দিতে দিতে চিৎকার করে বলতে লাগলো, নিষ্ঠুর পাষণ্ড জানোয়ার একটা, কোথায় নিয়ে যাচ্ছিস আমার ছেলেকে? ওকে ছাড়া আমি মরে যাবো, আমার বাচ্চাকে দিয়ে যেতে বল। ঈশানের আহাজারিতে একটুখানি থমকে গেল তুষার। গাড়িতে উঠতে গিয়েও দাঁড়িয়ে পড়ল সে। প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো এরিসের পানে। উদ্ভ্রান্ত ঈশানের সরু বাহুটাকে এক হাতে চেপে ধরে চোখের ইশারায় তুষারকে হ্যাঁ জানালো এরিস। ব্যাস, সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে নিয়ে গাড়িতে উঠে চলে গেল তুষার। চোখের পলকে আধারে ধোঁয়াশায় মিলিয়ে গেল গাড়িটা। সঙ্গে করে নিয়ে গেল ঈশানীর সুখ শান্তি সবকিছু। ওর বেঁচে থাকার একমাত্র সম্বল, ওর নারী ছেঁড়া ধন, ওর বাচ্চাটাকেও। এতক্ষণে খেই হারিয়েছে ঈশানী। গাড়িটা চলে যেতেই উদ্গ্রীব হয়ে খ্যাপা বাঘিনীর মতো হামলে পড়ল এরিসের ওপর। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ওদের দিতে বল আমার বাচ্চাকে। ভালোবাসি না তোকে আমি, বাসি না ভালো আর। এরিস সময় নিল না। দাঁত খেঁচে ঈশানীর পেলব কোমল গালের ওপর পুরুষালী হাতে শক্ত এক চপেটাঘাত বসিয়ে দিল আচানক। সঙ্গে সঙ্গে চেতনা হারিয়ে ভগ্ন ইমারতের মতো এরিসের বুকে এসে ঢলে পড়ল তুলতুলে নরম শরীরটা। ক্ষণকাল বিলম্ব না করে এক হাত বাড়িয়ে ছোট্ট শরীরটাকে ধরে ফেলল মাফিয়া বস। যেন পাখির পলকের মতোই হালকা সে মানবী। তেমন করে অতি সন্তর্পণে তুলে নিয়ে এলো বুকের মাঝে। নিয়নবাতির মোলায়েম আলোয় কান্না ভেজা ক্লান্ত চেতনাহীন মুখের পানে আচ্ছন্ন দৃষ্টে নির্লিপ্ত চেয়ে রইল কিয়ৎক্ষণ। অতঃপর মেয়েটাকে কোলে নিয়েই দাম্ভিক পদাচারণায় ধীরে ধীরে এগিয়ে গেল হেলিকপ্টারের অভিমুখে। পেছনে ফেলে এলো পাহাড়ে ঘেরা রেইন ফরেস্টের চূড়ায় দাউ দাউ করে জ্বলতে থাকা এক টুকরো সাজানো বাড়ি, যার প্রতিটি কোনায় কোনায় ছিল মাহিন, ঈশানী আর ইয়াসের হাজারো অমোঘ স্মৃতির উপাখ্যান। গভীর রাতে দুঃস্বপ্ন দেখে মানুষ যেমন ধরফরিয়ে ওঠে, তেমন করে আকস্মাৎ চোখ খুলে এক লাফে শোয়া থেকে উঠে বসল ঈশানী। শরীর তার ঘেমে নিয়ে একাকার, কণ্ঠতালু শুকিয়ে কাঠ, হাঁপড়ের মতো ওঠা নামা করছে সুডল বক্ষদেশ। হৃৎস্পন্দনের গতিহীনতায় বুকটা ফেটে পড়ার উপক্রম। তারপরেও উদ্গ্রীব দৃষ্টে এই দিক ওই দিক চোখ বোলালো সে। রুদ্ধ শ্বাসে ডেকে উঠল, ইয়াস, আমার ইয়াস কোথায়? তোমার দুর্বল হার্টের অধপতন হয়েছে দেখছি। এক চড়ে 24 ঘন্টা সেন্সলেস। রাশভারী কণ্ঠের কঠিন কথাগুলো কর্ণগোচর হতেই অতর্কিতে সামনে তাকালো ঈশানী। দেখল ওর মুখ বরাবর বিশাল কাউচ চেয়ারে হাঁটুর ওপর পা তুলে গা ছড়িয়ে বসে আছে এরিস। এক দুর্বোধ্য পৈশাচিক হাসির ঢেউ ঠোঁট এ লেগে আছে তার। যেন ঈশানীকে কবজাবন্দি করে বড্ড বেশি তৃপ্ত সে। তেমন করেই তীক্ষ্ণ নজরে পরখ করছে রমণীকে। এতক্ষণে ভ্রম কাটল ঈশানীর। সচেতন দৃষ্টিতে এইদিক ওইদিক চোখ বুলিয়ে মুহূর্তেই তেতে উঠল সে।
কোথায় নিয়ে এসেছো তুমি আমায়? আমার ছেলে কোথায়? কি করেছো ওকে? রিল্যাক্স। 10,000 মাইল উড়ে এসেছো, তাও সেন্সলেস হয়ে। ভালো করে চোখ বোলাও, ঠিক চিনে যাবে। এরিসের হিমশীতল কণ্ঠস্বর শরীরে কাঁপন ধরায় মানবীর। সে রিল্যাক্স হতে পারে না, অস্থির হয়ে চারিদিকে চোখ বোলাতেই অনুধাবন করে কক্ষের মপ পলিশড দেয়ালগুলো অশুভ ছায়ার মতোই কুচকুচে কালো। ভেতরে সোনালু কারুকার্যে শোভিত নান্দনিক আসবাবগুলো কালোর মিশেলে অদ্ভুতভাবে ঝিল দিচ্ছে চোখের তারায়। কালো রঙা ভেলভেট কাউচের ওপর গা ছড়িয়ে বসা কালো ট্রেন্স কোট পরিহিত এরিসকে জমে থাকা প্রলয়ের মতোই ভয়ঙ্কর দেখাচ্ছে, যেন দূর মহাকাশের কোনো উদীয়মান অগ্নিপিণ্ড সে। দেখতে ভীষণ সুন্দর, কিন্তু হাত বাড়ালেই ঝলসে যেতে হয়। কনকনে ঠান্ডা বাতাসে ভেসে বেড়ানো গোলা বারুদের ঝাঁঝালো এক গন্ধ নাকে এসে আছড়ে পড়ছে ক্রমাগত। ঈশানীর আর বুঝতে বাকি থাকে না এরিস তাকে আবারও সেই নরকের দুয়ারে নিয়ে এসেছে। অগত্যা চকিতে ঘাড় ঘোরায় সে, প্রকম্পিত স্বরে বলে ওঠে, পেন্ট হাউস? Yes, baby. The Python Paradise. তোমার একমাত্র ডেস্টিনেশন। নির্বিঘ্নে পা দোলাতে দোলাতে প্রত্যুত্তর করে মাফিয়া বস। তৎক্ষণাৎ বিদ্যুৎ স্পৃষ্টের মতো ছলকে ওঠে ঈশানী। বোধশক্তি জাগ্রত হতেই দুই হাতে শরীর খামচে ধরে করুণ সুরে চেঁচিয়ে ওঠে সে। আমার ছেলে কোথায় এরিস? ওকে কি করেছো? তার মানে 24 ঘন্টা, 24 ঘন্টা আমি আমার ছেলেকে দেখিনি। ওকে আমার কাছে এনে দাও, নয়তো আমি সব শেষ করে ফেলবো, তোমাকেও শেষ করে ফেলবো। শেষ করার কি কি বাকি রেখেছো আর? আমাকে ধ্বংস করার মতো পৃথিবীতে যদি কোনো মারণাস্ত্র থেকে থাকে, তবে সেটা তুমি। হাতের পিঠে নাক ঘষতে ঘষতে প্রত্যুত্তর করে এরিস। তার ভাবভঙ্গিমা দেখে ঈশানীর বুঝতে বাকি থাকে না যে এরিস ড্রাগ নিয়েছে। সেই মুহূর্তে নিজের মধ্যে নেই। চেঁচাতে গিয়ে কণ্ঠ নিভে আসে ঈশানীর। বানভাসী স্রোতের মতোই থই থই জলে ভরে ওঠে তার নীলাক্ষী। ঠোঁট ভেঙে বিপর্যস্ত স্বরে বলে, প্লিজ এরিস, আমি আমার বাচ্চাকে দেখবো। আমার এইটুকুনি বাচ্চা, আমাকে ছাড়া কিভাবে থাকবে ও? আমার বাচ্চাটাকে দেখতে দাও, পায়ে পড়ি আমি তোমার। হাঁটু ভেঙে বুকের সঙ্গে জড়িয়ে উন্মাদের ন্যায় বিলাপ করছে ঈশানী, যেন ইয়াসকে না দেখতে পেলে এক্ষুনি দম বন্ধ হয়ে মরে যাবে সে। তেমন করেই বেড়ে চলেছে উত্তেজনা। এরিস স্তব্ধ হয়ে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ, অতঃপর ইশারায় কাউকে আদেশ করল। নিয়ে এসো। তৎক্ষণাৎ কক্ষে এসে হাজির হয় ফ্লোরা। কোল জুড়ে তার হুটোপাটি খাচ্ছে ছোট্ট ইয়াস। ক্ষুধার তাড়নায় গলা ছিঁড়ে কাঁদছে সে। সন্তানের ক্রন্দিত স্বর কর্ণগহ্বরে এসে পৌঁছাতে সচকিত হয়ে ওঠে ঈশানী। তৃষ্ণার্থ চাতকিনীর মতো কান্না গিলে গিলে সে হাত বাড়িয়ে কোলে তুলে নেয় তার বুকের মানিককে। এমন প্রতিকূল মুহূর্তে বহুদিন বাদে দুই বান্ধবীর চোখাচোখি হলেও কথা বলার আর সুযোগ হয় না। ইয়াসকে কাছে পেতেই মাতৃস্নেহে ব্যগ্র হয়ে পড়ে ঈশানী। চুমুতে চুমুতে ভরিয়ে দেয় তার সন্তানের পেলব গরম গাল দুটো। ওদিকে এরিসের উপস্থিতিতে ফ্লোরাও প্রস্থান করে নিঃশব্দে। ফ্লোরা চলে যেতেই ঈশানীকে বলে ওঠে, ওর খিদে পেয়েছে, খাবার দিতে হবে ওকে এক্ষুনি। ঈশানীর কথায় প্রথমবারের মতো ইয়াসের দিকে আর চোখে দৃষ্টিপাত করে এরিস। মায়ের কোলে মোমের মতো লিপ্টে আছে অংশতার। কোনো এক অজ্ঞাত কারণে ক্ষণে ক্ষণে কেঁদে উঠছে ঠোঁট ফুলিয়ে। নিজের ক্ষুদ্র অংশের লালিত্যে ভরা কোমল মুখটা দেখেও এরিসের মাঝে ভাবান্তর হলো না বিশেষ। দৃষ্টিতে ধরা দিল না কোনোরূপ পিতৃস্নেহ। অনুভূতিহীন প্রস্তরের মতোই সে চোখ বোলালো নির্লিপ্তে। অতঃপর ঠোঁটের আগায় জ্বলন্ত সিগারেটের শলাকা ধরিয়ে বিতৃষ্ণ গলায় বলল, কি খেতে চাই জিজ্ঞেস করো ওকে, আমি ব্যবস্থা করছি। এরিসের কথায় বাকরুদ্ধ হয়ে পড়ে ঈশানী। মুখ হয়ে আসা হতাশ দৃষ্টে তাকিয়ে থাকে নিষ্প্রভ। খানিক সময় নিয়ে নিঃসৃত হয় রমণীর হতবিহ্বলিত কণ্ঠস্বর। তুমি কি পাগল? 4 মাসের দুধের শিশু, ও কিভাবে বাইরের খাবার খাবে? তাহলে যা খেতে চাই সেটাই খাওয়াও, এত নাটক কেন করছো? এরিসের দায়সারা প্রত্যুত্তর। ঈশানী বলে ওঠে, তাহলে বাইরে যাও। বাট এরিসের প্রশ্নবিদ্ধ নয়নে চোখ পড়তেই দৃষ্টি নামায় ঈশানী। গলা খাদে নামিয়ে নরম স্বরে বলে,
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। বাইরে যাও, ওকে ব্রেস্ট ফিড করাতে হবে। বৃষ্টির আড়াল হওয়ার অধিকার তুমি হারিয়ে ফেলেছ। যা করার আমার সামনেই করাবে তুমি। তাছাড়া তোমার মাঝে এমন কিছু নেই যা আমার লেখা। এরিস, ছেলেটা ক্ষুধায় কাঁদছে আমার, এখনো এমন করবে তুমি? ডু ইট রাইট নাও। মাফিয়া বসের নীরব হুঙ্কার ঈশানীর করার কিছুই নেই। সেই ইয়াশকে ওভাবেই খাওয়ালো এরিসের চোখের সামনে বসে। পুরোটা মুহূর্ত এরিস তাকিয়েছিল জীবন্ত মূর্তির মতো। খাওয়ানো শেষ হলে ফের ফ্লোরাকে ডেকে পাঠালো এরিস। ধীম কণ্ঠে আদেশ করলো। নিয়ে যাও। ফ্লোরা সময় নষ্ট করলো না, এগিয়ে এসে নিয়ে গেল ইয়াশকে। আকস্মাৎ খোল শূন্য হওয়ায় ধরফড়িয়ে উঠল ঈশানী। ব্যতিগ্রস্ত কদমে ফ্লোরার পিছু নিয়ে বলল, কোথায় নিয়ে যাচ্ছ আমার ছেলেকে? ওরা আমার প্রয়োজন। ঈশানী এক প্রকার ছুটেই বেরিয়ে যাচ্ছিল কক্ষ থেকে। তন্মধ্যে ঝড়ের গতিতে ওর পথরোধ করে এরিস। কক্ষের দরজাটা সশব্দে লাগিয়ে ঈশানীকে ধাক্কা মেরে ঠেলে সরায় সে। ঘটনার আকস্মিকতায় আবারও অস্থির হয়ে ওঠে ঈশানী। বাইরে যাওয়ার পায়তারা চালিয়ে তেজস্বী কণ্ঠে বলে, আমার ছেলেকে নিয়ে গেল এরিস, দরজাটা খুলে দাও, আমি এক্ষুনি যাবো ওর কাছে। এরিস দরজা খোলে না, উল্টো শরীরের ওভারকোটটা কাউচে ছুঁড়ে ফেলে শার্টের হাতার আস্তিন গোটাতে গোটাতে এগিয়ে আসে নির্জীব পদচারণায়। চোখে তার আগুন ঝরা উত্তাপ, চোয়ালের পেশি শক্ত হয়ে আছে ক্রোধের তাড়নায়। কাছাকাছি আসতেই এরিসের রণমূর্তি অবলোকন করে থমকে যায় ঈশানী। চেঁচামেচি থামিয়ে চোখ তুলে তাকাতে অতর্কিত এক চপেটাঘাত এসে হামলে পড়ে তার নরম কোমল গালে। আঘাতটা এতটাই জোরালো ছিল যে টাল সামলাতে না পেরে বিছানায় ওপর ছিটকে পড়ল ঈশানী। ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে এসছে তার, মাথাটা ঘুরছে ভন ভন করে। তখনই পেছন থেকে ভেসে এলো মাফিয়া বসের পাথরের মতো গম্ভীর কণ্ঠস্বর। এই চরটা কেন দিয়েছি জানিস? 1 বছর, পুরো 1 বছর আমার কাছ থেকে দূরে থাকার জন্য, মাহিনের সঙ্গে পালিয়ে যাওয়ার জন্য। ঈশানী ঘুরে তাকালো না। ও ভালো করেই জানতো ওর সঙ্গে এমন কিছুই হবে। অগত্যা নীরব অশ্রুপ্লাবনে 2 চোখ বুঝে আসে রমণীর। এরিস আরেকটু এগোয়, তারপর এক হাঁটু মুড়ে খাটের ওপর এলোমেলো হয়ে পড়ে থাকা ঈশানীর সামনে গিয়ে বসে। মাঝখানে ন্যানো সেন্টিমিটারের দূরত্ব তাদের। মুখোমুখি হওয়াতে এরিসের তপ্ত শ্বাসে মুখাবয়ব ঝলসে যেতে চায় ঈশানীর। তার রাজসিংহের মতো গমরাঙা ত্বকের ভাঁজে নিগুড় দৃষ্টিপাত করে মাফিয়া বস। ক্ষতস্থানে হাত বুলিয়ে শীতল গলায় বলে, ব্যথা করছে তাই না? খুব ব্যথা করছে। আমারও করেছিল তোর জন্য। 1 বছরে কত সময় হয় জানিস? একটু থামল এরিস। ভয়, জড়তা আর আক্ষেপের মিশেলে ঠোঁট ভেঙে নীরবে কাঁদছে ঈশানী। কান্নায় ঢেউয়ে তেত্তিরে প্রকম্পিত হচ্ছে তার শীর্ণকায় তক্ষুনি। 365 দিন, 8,707 ঘন্টা, 7,25,600 মিনিট, 3,15,36,000 সেকেন্ড। এই প্রতিটা মুহূর্ত আমি তোর ব্যথায় ছটফট করেছি। হেরোইন, মরফিন, কোকেইন কি না নিয়েছি আমি, কিন্তু এই ব্যথা কমেনি। আমার জীবনে না এলে তো পারতিস। ড্রাগের কথা মাথায় আসতেই হাতের পিঠে নাক ঘষতে আরম্ভ করলো এরিস, যা দেখে স্তব্ধ হয়ে গেল ঈশানী। শরীরের ক্ষত ছাপিয়ে ভেতর ভেতর ভোঁতা এক যন্ত্রণা অনুভূত হলো তার। এতক্ষণে কাঁদতে কাঁদতে চোখ তুলল রমণী, বিধ্বস্ত কণ্ঠে বলল, আমি তোমায় ভয় পাই এরিস। তুমি আর তোমার এই অশুভ দুনিয়া কোনোটাই আমার ছেলের জন্য নিরাপদ নয়। কেন ভালোভাবে বাঁচতে দিচ্ছ না আমাদের? ঈশানীর কথায় চোয়ালের পেশি শক্ত হয়ে উঠল এরিসের। গৌর চেহারায় রক্ত জমাট বেঁধে গেল নিমেষেই। নীরবে জিভের ডগায় গাল ঠেলে আকস্মাৎ ঈশানীর চুলের মুঠিতে হাত ঢোকালো সে। শক্ত করে চেপে ধরে বলল, আমি যে বিধ্বংসী সেটা আগে মনে ছিল না। কে বলেছিল আমার কাছে আসতে, আমাকে এভাবে উন্মাদ বানাতে? পালিয়েই তো গিয়েছিলাম, কেন নিয়ে এলে আবার? ব্যথার তীব্রতায় আর্তনাদ করে ওঠে ঈশানী, দাঁতে দাঁত পিষে। এরিস বলে, নাম পরিচয় পাল্টে ফেললেই পালিয়ে বাঁচা যায় না মিস অ্যানাস্তাসিয়া। লিসন কেয়ারফুলি, আমার হাত থেকে এই জীবনে রেহাই নাই তোর। 5 বাচ্চার মা হলেও নিয়ে আসতাম, সেখানে তুই তো আমার কপি পেস্ট নিয়ে ঘুরছিস। ব্যথা লাগছে এরিস, আমার সত্যি ব্যথা লাগছে।
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে হু হু করে কেঁদে উঠল ঈশানী। এতক্ষণে টলল হিমালয়, নমনীয়তার কাছে জিদ পরাস্ত হলো তার। চক্ষু শীতল করল খানিক, হাতের বাঁধন ঢিল করে ধীর গতিতে দৃষ্টি নামালো সে। মোহাচ্ছন্ন চাউনিতে পরখ করতে লাগলো রমণীকে। ছলছলে সমুদ্র নীল চোখ দুটো অশ্রুপ্লাবনে বানভাসী আজ। মুখের কোণে রক্ত, চোখের কার্নিশ জলে ভিজে। রেশমের মতো সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে লেপ্টে আছে মুখের ওপর। এরিস ঢোক গিলল। দৃষ্টিযুগল মিলিত হতে বুকের রক্ত তোলপাড় করা যাতনায় এক চোখে কাতরে উঠল দুজন। ঈশানীর ব্যথাতুর চাহনি তীরের মতোই বুকে এসে বিচ্ছে তার। সমুদ্রের মতো থই থই নীল চোখ গভীর দৃষ্টিপাত করে হিস হিসালো এরিস। এভাবে তাকাবে না একদম। ঈশানী প্রত্যুত্তর করে না। বুক ভাঙা অভিমান আর পৃথিবীর সমগ্র ক্লেশ নিয়ে দৃষ্টির প্রখারতায় ক্ষতবিক্ষত করে দেয় মাফিয়া বসটাকে। বিনিময়ে ক্ষিপ্ত হলো না এরিস। বেপরোয়া নির্লজ্জের মতো কোনো রূপ বাক্য বিনিময় না করে আচানক ঈশানীর নরম বুকে মুখ গুজল সে। উষ্ণ চাদরের নিচে দুজনকে একসঙ্গে মুড়িয়ে উন্মাদের মতো বলতে আরম্ভ করলো, আম সরি, আম সরি, আম সরি জান, আম সো সরি। কোথাও যাবে না তুমি? বলো তুমি কোথাও যাবে না আর? খোলা জানালার ফাঁক গলিয়ে আসা ফুরফুরি ভেজা হাওয়ায় শীতল হয়ে উঠছে কামরা। একটু বাদে অস্ত যাবে সূর্যরাজ। কমলা রং গায়ে মেখে পাহাড়ের চূড়ায় গেড়ে বসেছে শেষ বিকেলের মরা রোদ। অদূরে ঘু ঘু পাখির গুঞ্জন যেন ভাত ঘুমের আসর বসিয়েছে মস্তিষ্কে। এই তো কয়েকটা দিন মাত্র, তারপরেই শুরু হবে স্নোফল। শুভ্র বরফে ঢেকে যাবে প্রকৃতি। রাত দিন নিপতিত তুষারের তীব্রতায় জমে গিয়ে ন্যাড়া কাঠ হয়ে পড়ে থাকবে গাছপালাগুলো। প্রাণ থেকেও যেন মৃত তারা। ফের আবারও কবে বরফ গলিয়ে এমন শরতের বিকেল আসবে জানা নেই তুষারের। সেই বিকেলও কি এমন নরম ধীর প্রাঞ্জল হবে? ভারী এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তুষারের বুক চিরে। সে ঠিক করেছে আজ আর ক্লাবে যাবে না, কোনো মারামারিতে জড়াবে না। সুন্দর এই বিকেলটা উপভোগ করবে নিজের মতো করে। কিন্তু সে উপায় কি আর এই নিঃশৃংস দুনিয়ায় আছে? বহুদিন বাদে আজ কাঁচের জানালায় চোখ রেখে অযাচিত মনটা বিষিয়ে উঠল তুষারের। মায়ের মতো কোমল প্রকৃতির ছায়া তাকে এক ফোঁটা সুখ দিতে পারল না। উল্টো মনে হলো এই সুন্দর বিকেলে তার জন্য নয়। মাঝরাতের ক্যাসিনো, হারজিতের নোংরা খেলা, স্মাগলিং, প্রস্টিটিউট ক্লাব আর ডার্ক ওয়েভে যার অবাধ বিচরণ তাকে এমন নির্লিপ্ততায় শোভা পায় না। দেখতে চোখে লাগে ভীষণ। মুহূর্তেই সরে গেল সে জানালা থেকে। লম্বা একটা শ্বাস ফেলে কানে ইয়ারবাডস ঢুকিয়ে বসলো ফের ল্যাপটপ নিয়ে। ভেতর ভেতর চাপা একটা ক্রোধ জমে আছে তার নিজের প্রতি, যা চাইলেও কোনো দিনও দূরীভূত করতে পারবে না তুষার। উল্টো ক্রোধের পাহাড় জমে জমে তৈরি হয়েছে বিশাল ক্ষত, আর সেখান থেকে অদৃশ্য রক্তক্ষরণ। আসবো? মস্তিষ্কের দ্বিধা দ্বন্দ্ব যখন চরমে, ঠিক সেই মুহূর্তে দরজার ওপাশ থেকে ভেসে এলো রিনরিনে এক নারী কণ্ঠস্বর। তুষার ঘাড় ঘোরালো নত মস্তকে। ফ্লোরাকে দেখে দীর্ঘ এক শ্বাস ফেলল। অতঃপর চোখ ঘুরিয়ে ল্যাপটপে দৃষ্টি স্থাপন করে বলল, এসো। তুষারের অদৃশ্য রক্তক্ষরণের অন্যতম কারণ যে স্বয়ং ফ্লোরা তা অজানা নয় রুশ রমণীর। গত একটা বছর তো এভাবেই কেটে গেল। ফ্লোরা অতীত ভুলে নিজেকে গুছিয়ে নিতে চাইল, তবু মান ভাঙল না যন্ত্রমানবের। খুব একটা কথা হয় না ওদের, দেখাও হয় না বিশেষ। ঈশানীর চলে যাওয়া, অত বড় সার্জারি, সব কিছুর পর থেকে মাফিয়া বস ছন্ন ছাড়া। সারাদিন ড্রাগ নিয়ে পড়ে থাকে, মাথা গরম হলেই শ্যুট করে দেয় যখন তখন। গত একটা বছর কত নিরীহ রক্ত ঝরে গেল শুধুমাত্র ওই একটা মেয়ের জন্য। এই একটা বছরে এরিসের এত পাগলামি দেখেছে যে ফ্লোরারও এখন আর অজানা নয় কিছুই। তাই তো পাইথন প্যারাডাইজের গুরুত্বপূর্ণ ভার গিয়ে পড়েছে তুষারের মাথায়। সে ব্যস্ত থাকে সবসময়, ছন্ন ছাড়া এরিসকেও সামলাতে হয় তাকেই। অপ্রয়োজনে ফ্লোরা পা মারায় না এ ঘরে। তুষার থাকলে তো আরও না, কিন্তু আজকে তো আসতেই হতো। শুনছেন? ফ্লোরা আবারও ডাকলে আশার থমথমে মুখ নিয়ে ঘুরে তাকায় তুষার। দেখতে পায় ছোট ইয়াশকে বুকে নিয়ে দাঁড়িয়ে আছে রমণী। কি হয়েছে? ছদ্ম রাগ নিয়ে প্রশ্ন করলো। ফ্লোরা নরম স্বরে জবাব দেয়, সেই সকাল থেকে ঈশানীর ঘরের দরজা বন্ধ করে রেখেছে এরিস। ভেতরে ওরা দুজন, তাই ডাকতেও পারছি না। এদিকে বাচ্চাটা কাঁদছে খুব, কিছুতেই সামলাতে পারছি না। মনে হয় খিদে পেয়েছে।
বিরক্তির স্বরে কথাটা বলতে গিয়ে থমকে গেল তুষার। তাড়াহুড়ো চোখে সরিয়ে মাথা চুলকালো অপ্রস্তুত ভঙ্গিতে। পায়ের পাতায় দৃষ্টি আবদ্ধ রেখে মিনমিনিয়ে ফ্লোরা বলল, আমি কিভাবে? বাক্য সম্পন্ন করার প্রয়োজন পড়ল না, তার আগেই ওর মুখের কথা কেড়ে নিল তুষার। ফর্মুলা মিল্কের ব্যবস্থা করছি আমি, চিন্তা করো না আলমানেস। কথাটা বলেই যেন হাঁপ ছেড়ে বাঁচল সে। তেমন করেই উঠে চলে গেল তত্তরিয়ে। সেদিকে চেয়ে মৃদু হাসল ফ্লোরা। অতঃপর ব্যস্ত হয়ে পড়ল ছোট্ট প্রাণটাকে আদরে আদরে ভরিয়ে দিতে। তুষার আর এরিসের আচরণ মূলত অবাঞ্ছনীয় নয়। ছোট ইয়াসের হঠাৎ আগমনের জন্য প্রস্তুত ছিল না ওরা কেউ। সারা জীবন রক্তের খেলায় মাতোয়ারা তুষার আর এরিসের মাঝে নরম কোমল অনুভূতির বড়ই অভাব। আদর স্নেহে তাদের জীবনের অংশ নয়, তারা তো বিধ্বংসী। হয়তো বাচ্চাটার প্রতি বিশেষ টান অনুভব হতেও সময় লাগবে, তবে পরিস্থিতি সব পারে। কেই বা জানতো যে পেন্ট হাউসে সারা জীবন মৃত্যুর হাহাকারে নিমজ্জিত হয়ে থাকে, সেখানে হঠাৎ প্রাণের অস্তিত্বের আগমন ঘটবে, তাও স্বয়ং মাফিয়া বসের অংশ। তার রক্ত ইয়াস ইউভান। পশ্চিম আকাশে লালাভ বর্ণ ধারণ করে আছে। একটু বাদেই নিকষ আধারের পর্দা টেনে হয়ে যাবে রজনী। সবুজে ঘেরা নির্জন পাহাড়ের কোল ঘেঁষে এঁকে বেঁকে চলে গেছে সরু এক বোটানিক্যাল পার্ক। একপাশে তার কাঁচের মতো স্বচ্ছ ঝিলের জল, তাতে ভেসে আছে প্রস্ফুটিত পদ্মফুল। ইয়াসকে কোলে নিয়ে রাস্তা ধরেই হাঁটছিল ফ্লোরা। আকস্মাৎ ফুল দেখে থমকে গেল তার পদযুগল। একটু দূরেই ওদের অনুসরণ করে এগোচ্ছে তুষার, কানে আবদ্ধ তার সক্রিয় ইয়ারবাডস। ইয়াসের কান্নাকাটি থামানোর জন্যই মূলত তাদের এই পার্কে আগমন। ফ্লোরাকে হঠাৎ থেমে যেতে দেখে কান থেকে ইয়ারবাডস সরালো তুষার। প্রশ্নবিদ্ধ নয়ন জোড়া রমণীর দিকে তাক করে শুধালো, কি হলো? প্রথমে শুষ্ক একটা গিলল ফ্লোরা, তারপর বুকে খানিক সাহস সঞ্চার করে আবদারের স্বরে বলল, পেছনের ঝিলটা কি সুন্দর তাই না? একদম ক্যালেন্ডারের পাতার মতো। হুম। মোবাইলে দৃষ্টি আবদ্ধ রেখে ছোট্ট করে সায় জানালো তুষার। ফ্লোরা মৃদু গলায় বলল, একটা ছবি তুলে দিন না। ফ্লোরার অনুরোধে চোখ তুলল তুষার। গায়ে সফেদ রঙা ফ্রক, মাথায় সিল্কের ছোট স্কার্ফ, ঈষৎ বাদামি চুলগুলো তার কোমর ছুঁয়েছে নির্বিঘ্নে। সূর্যের কমলা আভায় অপ্সরার মতোই চোখ ধাঁধিয়ে দিচ্ছে তার গোলাপি কোমল চেহারা। কুণ্ঠায় দাঁতের পেছনে আটকে আছে তার টুকটুকে লালাভ অধর। আজ বহুদিন বাদে মেয়েটাকে দেখল নয়ন ভরে। নিঃশব্দে কেবল দুজনের দৃষ্টি মিলনে অতিবাহিত হলো কিছু সময়। প্লিজ। আবারও মিষ্টি করে অনুনয় করল ফ্লোরা। তুষারের ভ্রম কাটল এতক্ষণে। সে তার কঠোর অভিব্যক্তিতে ফিরে গিয়ে মাথা দোলালো একটু, তারপর বলল, ওখানে গিয়ে দাঁড়াও। ফ্লোরা ইয়াসকে বুকে জড়িয়ে দাঁড়ালো সেখানে। একটু বাদে ক্যামেরা থেকে চোখ সরালো তুষার, স্ফীত স্বরে নির্দেশ করল, স্কার্ফটা খুলে তারপর একটু রিল্যাক্স হয়ে পোজ দাও। ফ্লোরাকে আর পায়কে। স্কার্ফটা একটানে খুলে লম্বা বাদামি চুলগুলোকে উড়িয়ে দিল ফুরফুরে শীতল হাওয়ায়। তারপর আবারও দাঁড়িয়ে পড়ল ক্যামেরার সামনে। আরও একটা ক্লিক করে ওর পানে মুগ্ধ নয়নে তাকালো তুষার। বিস্ময় মিশ্রিত কণ্ঠে ডাকলো, ফ্লোরা, হুম। তোমাকে মায়ের মতো কোমল দেখাচ্ছে। এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল ফ্লোরা। অযাচিত এক চাপা অভিমানে চোখের কার্নিশ জলে ভরে উঠল। মনগহীনে ঝংকার তুলল বিরহ বিনার সুর। কে যেন দুনিয়ার সবটুকু অভিমান নিয়ে গেয়ে উঠল, যার উষ্ণ আছে ভালোবাসা বাজে, সে হৃদয় ভাঙে তা মানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না। ক্ষণকাল থেমে হাতের পিঠে চোখ মুছল রমণী। তারপর আবারও হাসি মুখে ঘুরে দাঁড়িয়ে ছোট্ট ইয়াসকে দু হাতে তুলে বলল, এবার তুলুন। তুষার তুলল। এদিক ওদিক ঘুরে যত ধরনের পোজ মাথায় এসেছে ফ্লোরা তা দিয়েছে। তুষারও অগ্রাহ্য করেনি কোনো। নিরলস তুলে গিয়েছে ফ্লোরার প্রতিটি ছবি। তুষারের ছবিহীন গ্যালারির সাদা পৃষ্ঠা ভরে উঠেছে ফ্লোরার হাস্যোজ্জ্বল ছবিতে। সন্ধ্যা হয়ে এসেছে, এখনও ইয়াসকে নিয়ে ছবি তোলায় মগ্ন ফ্লোরা। তার চুরির মতো রিনঝিন হাসির ঝংকারে যে বিস্তৃত হাসিতে পুরুষালী রুক্ষ ঠোঁটজোড়া প্রসারিত হয়েছে টের পায়নি যন্ত্রমানব। গভীর রাত, গহীন অরণ্যের বুক চিরে দানবের মতো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে এরিস 10 তলা ভবনের শীর্ষে। অবস্থিত সুউচ্চ
পেন্ট হাউস, যার প্রতিটি কোণে কোণে মূর্তির মতো পাহারায় নিয়োজিত সশস্ত্র গার্ড। ঈশানী এখানে আসার পর থেকেই সুরক্ষা জোরদার করা হয়েছে দ্বিগুণ। বহাল রাখা হয়েছে জঙ্গলের সীমানায় পাহারারত নাইট ওয়াচারদের। আধারের নিস্তব্ধতা কাটিয়ে সশব্দে ঈশানীর কক্ষে এসে উপস্থিত হলো এরিস। চারিদিকে দৃষ্টিপাত করতে কানে এসে হানা দিল কৃত্রিম ঝর্ণা প্রবাহের ঝমঝম আওয়াজ। হতাশায় এদিক ওইদিক মাথা নাড়িয়ে ধপ করে কাউচের ওপর বসে পড়ল এরিস। উদাসীন কণ্ঠে ধ্বনিত হলো, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।